ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। আপনারা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে গল্পটা নিয়ে আসছি, অনেকে এই গল্পটা আপলোড দিয়ে থাকতে পারে, কিন্তু আপনারা তো জানেন আমি কেমন করে গল্প আপলোড করি। আমি সবসময় গল্প আগে আপলোড করি, কারণ আমার ভয়েস দেওয়া হয় এআই দিয়ে। কারণ আমার পর্যাপ্ত সময় হয় না গল্পতে ভয়েস দেওয়ার জন্য। আমি ট্রাই করতেছি সময় মেক করার জন্য, কিন্তু এক এক সময় এক এক কাজের জন্য ভয়েস দেওয়া হয় না। আজকের গল্পটা কিছুটা অন্যরকম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আগের গল্পের মতোই আছে, কিন্তু আপনাদের কাছে কেমন লাগবে তা কমেন্টে বলে যাবেন। খালাতো বোনের বিয়েতে এসে যে নিজেরই বিয়ে হয়ে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু যার সাথে বিয়েটা হয়েছে তাকে আমি জমের মতো ভয় পাই। অবশ্য আমাদের দেখা হয়েছে দুবার। প্রতিবার রই আমায় ধমক দিয়ে অপমান করেছে। উনার সামনে দাঁড়ানোর সাহসটুকুও আমার নেই। অথচ ভাগ্যের কি পরিহাস, আমাদের বিয়ে হয়ে গেল। কথাগুলো ভেবেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। আমি কিভাবে ওই রাগী বদমেজাজি লোকের সাথে সংসার করব? আর সংসার করার বয়স তো এখনো হয়নি আমার। সবে মাত্র এইচএসসি দিলাম, অনেক স্বপ্ন বাকি আমার। সব থেকে বড় স্বপ্ন তো ছিল বড় হয়ে সুন্দর দেখে একটা ছেলে বিয়ে করে সংসার করা। কিন্তু কই, সেই স্বপ্ন তো ভেঙে গেল। বিয়ে তো হলো, তাও খালাতো বোনের হবু স্বামীর সাথে। সব আমার দোষই হয়েছে। বিয়ে হয়েছে আজ একদিন হলো, আমি এখনো আমার শ্বশুর বাড়ি যাইনি। কারণ উনাকে আমার খুব ভয় লাগে। একের তো বোনের হবু বড়, তার উপর এতটা রাগে আর বড় মানুষ। উনার মনে যেতেই আমার হাঁটু কাঁপছে। তাই কান্নাকাটি করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে উনার পরিবার আমায় একদিন এখানে রেখে গেছেন। আজই নিয়ে যাবে। বিয়ে বাড়ির ঘটনা। আমি আনিকা ইসলাম অনু। সবাই অনু বলেই ডাকে। পরিবারের একমাত্র মেয়ে। অবশ্য আমার একটা ছোট ভাই আছে, নাম মাহিম। আব্বুর নাম আফজাল খান। সেদিন আমার বড় খালার মেয়ে মেঘ আপুর বিয়ে ছিল। মেঘ আপু অনার্স 3 বর্ষের ছাত্রী। আমার থেকে গুণে 5 বছরের বড়। আপুর অন্য একটা ছেলের সাথে রিলেশ ন ছিল জানার পরেও খালুরা আপুকে জোর করে বড় লোক বাড়িতে বিয়ে দিতে চেয়েছিল। আমি অবশ্য জানতাম না আপুর প্রেমিক আছে। আর যার সাথে আপুর বিয়ে হতে চলছিল, তিনি এই শহরের নামকরা ব্যবসায়ী ওয়াহিদ চৌধুরী। সেদিন আপুকে সবাই রুমে নববধূ রূপে সাজিয়ে দিয়ে যায়। আমি চুপি চুপি আপুর রুমের দরজার পাশে গিয়ে দাঁড়ায়। আপু আমায় দেখে মুচকি হাসি দিয়ে বলল, "অনু, যে ভেতরে আয়। ওখানে দাঁড়িয়ে আছিস কেন?" আমি অনুমতি পেয়ে গুটি গুটি আকারভাবে ভেতরে গিয়ে আপুর পাশে বসলাম। ঘরে তখন কেউ ছিল না, শুধু মেঘ আপু আর আমি। মেঘ আপু আমার দুহাত ধরে রিকোয়েস্ট করে বলে, "উঠে আন্ডারস্কোর আন্ডারস্কোর, তার বিয়ের পোশাক যেন আমি পরি।" আমি অবাক হয়ে বললাম, "কেন আপু?" মেঘ আপু দরজা বন্ধ করে আমার সামনে এসে বলল, "আমার এক জায়গায় যেতে হবে রে অনু, খুব জরুরি কাজ। তুই তো জানিস চাকরি করা কত বড় স্বপ্ন আমার। আমি শুধু সিভি জমা দিয়ে চলে আসব। তুই চিন্তা করিস না, আমি 30 মিনিটের মধ্যেই চলে আসব। তুই শুধু আমার লেহেঙ্গা পরে মাথায় ঘুমটা দিয়ে বসে থাকবি, যাতে কেউ না বুঝতে পারে আমি নেই।" আমার খালি মাথায় কিছু ঢুকছে না না, তবুও বোকার মতো জিজ্ঞেস করলাম, "যদি কেউ আমায় বোকা দেয় আপু, তখন আমি কি করব?" মেঘ আপ হ্রস্ব উকার আমার গালে আলতো হাত রেখে বলল, "কেউ বুঝতে পারবে না। আমি তাড়াতাড়ি চলে আসব।" আমিও আপুর কথায় রাজি হয়ে মাথা নাড়ালাম। আপু আমায় নতুন বউয়ের মতো করে সাজিয়ে দিল। তারপর বেলকনি দিয়ে নিচে নেমে চলে গেল। আমিও মাথায় ঘুমটা দিয়ে চুটি করে বসে রইলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আপুর আসার নাম নাই। নিচ থেকে সবাই আপুকে ডাকছে, কিন্তু ভয়ে আমি কোনো উত্তর দিচ্ছি না, আরও গুটিসুটি মেরে বসে রইলাম। অনেকক্ষণ দরজায় ডাকার ফলে আমি দরজা খুলে দিলাম। আমার কাজিন মেঘ আপুর বড় বোন মিনু আপু আমায় ধরে নিচে নিয়ে যেতে লাগলেন। ভয়ে আমার আত্মা শুকিয়ে আসছে, কিন্তু মেঘ আপুর আসার নাম নাই। আমায় নিচে নিয়ে গিয়ে জামাইয়ের পাশে বসানো হলো। আমি শুধু মোটার আড়ালে ভয় লোক গিলছি। যখন কাজী বিয়ে পড়ানো শুরু করলো, আমি ভয় কান্না করতে করতে আব্বুকে জড়িয়ে ধরি। উপস্থিতি সবাই যেন অবাক হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আব্বু আমায় বুক থেকে তুলে কর্কশ কণ্ঠে বলে উঠল, "এসব কি হচ্ছে অনু? তুমি এই পোশাকে কেন?" আমি ভয় কেঁপে উঠে কান্না করতে করতে সব বলে দেয়। সবাই যেন নিজ কানে বিশ্বাস করতে পারছে না যে মেঘের মতো ভদ্র শান্তশিষ্ট মেয়ে এমন কাজ করবে। বাড়ির সবাই আমার উপর পেয়ে উঠলেন। কিন্তু সে সময় আব্বু আমার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। মামি যখন বলেছিল বড় লোক বাড়ির ছেলের সাথে মেঘ আপুর বিয়ে হচ্ছে জন্য আমার নাকি হিংসা হচ্ছে, তাই আপুকে পালিয়ে যেতে সাহায্য করেছি। আব্বু রেগে গিয়ে বলে উঠল, "নিজের দোষ অন্যের ঘাড়ে দেওয়া মহিলা মানুষের স্বভাব।
আমার মেয়ের দোষ কেউ দিবেন না, দোষ ওই মেঘের আমার ছোট মেয়েটাকে এভাবে ফাঁসিয়ে চলে গেল। মেয়ে যখন বিয়েতে রাজি নয় তখন জোর করে কেন বিয়ে দিচ্ছেন? বাড়িতে সরগোল পড়ে গেল। সাজানো বিয়ে বাড়িতে মুহূর্তেই সবার চেঁচামেচি দিয়ে ভরে গেল। আমি ভয়ে আব্বুর বুক আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছি। তখন তুহিন চৌধুরী রেগে গিয়ে খালু মহতব হোসেনকে বলে উঠল, আপনাদের মেয়ে আর অন্য কোথাও সম্পর্ক আছে আমাদের তো বলেননি। মেয়ের ইচ্ছার বিরুদ্ধে এভাবে জোর করে বিয়ে দিচ্ছিলেন। সমাজে আমার একটা রেপুটেশন আছে, আপনি জানেন এই নিউজ এখন মিডিয়াতে ছড়িয়ে পড়বে, আমাদের কত বদনাম হবে। মহতব হোসা ইন মাথা নিচু করে কেঁদে হাত জোর করে বলে উঠলেন, দয়া করে আমাদের ক্ষমা করে দিন ভাই, আমরা বুঝতে পারিনি এমন কাজ করবে মেয়েটা। তখনই ভিড়ের মধ্যে থেকে কর্কশ কণ্ঠ ভেসে আসে, বিয়ে আজকেই হবে বাবা, ইনফ্যাক্ট এই মণ্ডপেই হবে। তুহিন চৌধুরীকে কথাগুলো বলে ওয়াহিদ চৌধুরী সামনে অনুর দিকে এগোতে থাকে। সবার দৃষ্টি তখন ওয়াহিদ চৌধুরীর উপর। ওয়াহিদ চৌধুরী আমার সামনে এসে দাঁড়ায় এবং আমার এক হাত ধরে হেঁচকা টান দিয়ে নিজের সামনে দাঁড় করায়, আর উপস্থিত সবার সামনে বলে উঠে, পাত্রী তো তৈরি আছে বাবা, তাহলে দেরি কিসের? কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। যার জন্য আমার বউ পালিয়েছে আমি তাকেই বিয়ে করব। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে এসেছে, তিরতির করে কেঁপে উঠলাম আমি। আমার হাতটা এত শক্ত করে চেপে ধরেছে যে ব্যথায় আমার আখিজোর অশ্রুজলে টইটম্বুর। আমায় টেনে নিয়ে গিয়ে মণ্ডপে বসালেন। আব্বু বাধা দিতে এলে চৌধুরী বাড়ির গার্ডরা তাকে ঘিরে ধরে। ওয়াহিদ চৌধুরীর দাঁতের দাঁত পিষে আব্বুকে উদ্দেশ্য করে বলে উঠে, আমি ভালো মানুষ না শ্বশুর আব্বা, কোন বাড়িতে আপনাদের মেয়ে বিয়ে দিচ্ছিলেন এখন হারে হারে টের পাবেন। এই কাজে বসে থাকিস কেন জানায়রের বাচ্চা, বিয়ে পড়া। আমি আশেপাশে চোখ বুলিয়ে দেখি, চারদিকে বডিগার্ড রাকিরে রেখেছে, সবার হাতে দামি দামি রিভলভার। এসব দেখে আমি কান্না করতে শুরু করে দেয়। ওয়াহিদ চৌধুরী আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে উঠে, এই মেয়ের মরা কান্না থামা, কবুল বল, না হলে এই বন্দুকের গুলি সব তোর মুখে ঢুকিয়ে দেব। আমি ভয় গড়বড় করে 3 কবুল বলে দেয়। বিয়ে পড়ানো শেষে যখন আমায় নিয়ে যেতে লাগে তখন আমি যাব না বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। যখন হুঁশ ফিরে তখন নিজেকে দাদির কোলে আবিষ্কার করি। বর্তমান সুন্দর করে সাজানো রুমে বিছানায় ভয়ে গুটিসুটি মেরে বসে আছে অনু। ওয়াহিদ গিয়ে অনুকে তার বাড়ি থেকে তুলে এনেছে। অনুর ভাবনার মাঝেই খট করে দরজা খুললে তরে প্রবেশ করলো ওয়াহিদ চৌধুরী। দেখতে 6 ফুট লম্বা ছেলেটার গায়ের রং বিদেশিদের মতো ধবধবে সাদা, গাল ভর্তি ছাপদাড়ি, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না। তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। ওয়াহিদকে দেখে অনু ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে থাকে। ওয়াহিদকে বিছানার দিকে এগিয়ে আসতে দেখে অনু ভয়ে বিছানা থেকে লাফিয়ে নিচে নামে। ওয়াহিদ অনুকে দেখে কপাল কুঁচকে বলে উঠে, এই মেয়ের সমস্যা কি তোমার? এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? অনু কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওয়াহিদ পাঞ্জাবি খুলতে খুলতে অনুকে উদ্দেশ্য করে বলে উঠে, 1 গ্লাস পানি দেও। অনু অবাক হয়ে ওয়াহিদের দিকে তাকিয়ে রইল। ওয়াহিদ ধমক দিয়ে বলে উঠল, কি হলো? কথা কানে যায়নি। অনু ধমক শুনে কেঁপে উঠল, ধীরে ধীরে টেবিলের পাশে গিয়ে কাপা কাপা হাতে জগ থেকে গ্লাসে পানি ঢালছে। অর্ধেক পানি নিচেই পড়ে গেল। তারপর এক হাত দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছে কাপা কাপা হাতে গ্লাসটা ওয়াহিদের দিকে এগিয়ে দিল। ওয়াহিদ গ্লাসটা নিয়ে কপাল কুঁচকে বলে উঠল, এই মেয়ে এত কাঁপছ কেন? কাপাকাপির মতো তো এখনো কিছু করিনি। আকারটা শুনে অনুর যেন কাপাকাপির মাত্রা আরো বেড়ে গেল। ওয়াহিদ এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে অনুকে উদ্দেশ্য করে বলে উঠে, বয়স কত? অনু চমকে উঠে এহেন প্রশ্নে, তবুও কাপা গলায় বলে উঠে, 17। ওয়াহিদ অনুর দিকে এগিয়ে গিয়ে বলে উঠে, আমার বয়স কত জানো তো? ওয়াহিদকে এত কাছে আসতে দেখে অনু ভয় পেয়ে খানিকটা পিছনে সরে যায়, কাপা গলায় বলে উঠে, জানি না। ওয়াহিদ অনুর একদম সম্মুখে এসে দাঁড়ায়, আর 1 ইঞ্চিও দূর তো নেই বললেই চলে। অনুর কানের কাছে ফিসফিস করে বলে উঠে, আন্ডারস্কোর 30 বছর আমার বয়স, তুমি নিতে পারবে তো জান? কথা বলার সময় অনুর কানের লতিতে ওয়াহিদের ঠোঁটের ছোঁয়া লাগে, এতেই অনু ভয় কাঁপতে কাঁপতে দূরে সরে গিয়ে বলে উঠে, দেখুন আমার আপনাকে ভয় করছে, আমার থেকে দূরে থাকুন, আমি আম্মুর কাছে যাব, আমায় বাড়ি দিয়ে আসুন। কথাটা ওয়াহিদের পছন্দ হলো না। ওয়াহিদ অনুর দিকে এগিয়ে এসে অনুর টুটি চেপে ধরে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে উঠে, তেজ দেখাস আমায়, আমার সাথে ধার্জ দেখাস, মেরে দেই। আমাকে তোর ভালো মানুষ মনে হয়, আজকের পর থেকে আরো জমের মতো ভয় পাবি। অনুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওয়াহিদ অনুর টুটি ছেড়ে দিয়ে অনুকে কোলে তুলে নেয়। অনু ভয়ে চোখ বন্ধ করে ওয়াহিদের শার্টের কলার খামুচি মেরে ধরে। ওয়াহিদ অনুকে দেখে মুচকি হাসি দিয়ে বিছানায় ফেলে দেয়।
তারপর ঘরের আলো বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। ড্রিম লাইটের আলোয় অনুকে আরো আকর্ষণীয় লাগছিল। ওকার ওয়াহিদ ঘোর লাগা দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে থাকে। সেই চাহনি দেখে অনুর হৃদস্পন্দন কেঁপে ওঠে। দ্রুত শ্বাস প্রশ্বাস উঠানামা করতে থাকে। অনু ভয়ে ডোক গিলে হাত দিয়ে ঠেলে পিছনে যেতে থাকে। ওয়াহিদ অনুর উপর ঝাঁপিয়ে পড়ে ছেড়ে দেয় তার সমস্ত শরীরের ভার অনুর ওপর। অনুর হালকা দেহখান ওয়াহিদ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে, নড়াচড়া করতেও পারছে না। ওয়াহিদ অনুর ওড়নাটা এক টান মেরে খুলে ফ্লোরে ফেলে দেয়। তারপর গলায় মুখ ডুবিয়ে দেয়, লাভ ব্রাইট দিয়ে ভরিয়ে দেয়। ওয়াহিদ অনুর গলায় জোরে একটা কামড় বসিয়ে দিলে অনু ব্যথায় আহ শব্দ করে ওঠে। ওয়াহিদের কর্ণে কুহুরে সেই শব্দ পৌঁছালে উম্মাদের মতো অনুর শরীরে কিস করতে থাকে। যেন তার সারা শরীরে জ্বর বইছে, যন্ত্রণায় অনু কেঁদে ওঠে। কিন্তু ওয়াহিদ সেদিকে ধ্যান দেয় না। ওয়াহিদ মুখ তুলে অনুর কাপা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। অনু ওয়াহিদের কাঁধ ঠেলে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ওয়াহিদ এক হাতে অনুর হাত চেপে ধরে, আরেক হাতে অনুর ডেসপারেট স্পর্শ করতে থাকে। অনুর দম বন্ধ হয়ে আসে, ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। অসহ্য যন্ত্রণায় অনুর শরীরের ভার ছেড়ে দিয়ে নেতিয়ে পড়ে ওয়াহিদের বুকে।